Accounting Theory, Chapter 7, Earning Management, ফাইনাল সাজেশন সলভ ক্লাস। তাহলে আজকে আমরা ফাইনাল সাজেশন সলভ ক্লাসের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। এই ম্যাথটা আমাদের পরীক্ষার সরাসরি কপি পেস্ট হয়ে আসতে পারে। এটা হচ্ছে আমাদের সাজেশনের প্রবলেম 4। এই ম্যাথটা অবশ্যই সবাই ভালোভাবে দেখে দেবেন। এই ম্যাথটা আমি 3 স্টার দিয়ে দিয়েছিলাম আপনাদের সাজেশনে, যখন দেখা দিয়েছিলাম তখনই আমরা প্রবলেম 4-এ 3 স্টার দিয়ে দিয়েছিলাম। দেখেন ম্যাথটা একদমই সহজ, খুব দ্রুত গতিতে পারা যাবে। 1 জানুয়ারি 2016 সাদি কোম্পানি আউটস্ট্যান্ডিং শেয়ার ইনক্লুডিং দ্য ফলোইং। প্রথমে বলছে আমাদের 3 লাখ শেয়ার অফ টাকা হচ্ছে 50 পার শেয়ার। তাহলে 3 লাখ শেয়ার দেওয়া আছে আমাদের, প্রত্যেকটা শেয়ারের ভ্যালু দেওয়া আছে 50 টাকা করে। তারপরে বলছে 8% কিউমুলেটিভ প্রিফার স্টক। তারপরে আমাদের কি বলছে 9,30,000 শেয়ার অফ টাকা পার ভ্যালু কমন স্টক। তাহলে আমাদের কমন স্টক দিয়ে দিছে হচ্ছে কত টাকা, কমন স্টক শেয়ার দিছে আমাদের 9,30,000 কমন স্টক শেয়ার। প্রত্যেকটা শেয়ারের ভ্যালু হচ্ছে আমাদের 1 টাকা করে। নিট ইনকাম, নিট ইনকাম 2016 সালে দিয়ে দিছে আমাদের 25,50,000 টাকা। নো ক্যাশ ডিভিডেন্ড ওয়ার ডিক্লার অর পেইড ডিউরিং 2016। 2016 সালে আমাদের কোনো ক্যাশ ডিভিডেন্ড বা পেইড ডিভিডেন্ড প্রদান করা হয়নি। তাহলে 1 ফেব্রুয়ারি 15 2017, তাহলে 16 সাল কিন্তু পর্যন্ত আমাদের কোনো ডিভিডেন্ড পরিশোধ করা হয়নি, ডিভিডেন্ড প্রদান করা হয়নি। এখানে বলছে 1 ফেব্রুয়ারি 15 2017। হাউএভার ওয়াল প্রিফার স্টক অল প্রিফার ডিভিডেন্ড আর এরিয়ার পেইড 5%, মানে আমাদের প্রিফার স্টক ডিভিডেন্ডটা আমাদের 5% কি থাকলো, এরিয়ার মানে বকেয়া থাকলো। স্টক ডিভিডেন্ড অন দা কমন শেয়ার, দেয়ার ওয়ার ওয়ান ডিভিডেন্ড এরিয়ার, এরিয়ার পিরিয়ড 2016। এখানে বলছে এপ্রিলের 1 তারিখ 2016 তারিখে আমরা কি করলাম, 4 লক্ষ, 4,40,000 শেয়ার আমরা কি করলাম, 4,40,000 শেয়ার আমরা বিক্রি করে দিলাম। এপ্রিলের 1 তারিখে 4,40,000 শেয়ার বিক্রি করলাম। তাহলে এই তারিখগুলো একটু ভালোভাবে খেয়াল করতে হবে। তাহলে আমাদের এইখানে জানুয়ারির 1 তারিখ 2016 সালে, জানুয়ারির 1 তারিখে আমাদের কমন স্টক নিছিলাম আমরা কত, জানুয়ারির 1 তারিখে আমরা কমন স্টক নিছিলাম হচ্ছে 9,30,000 টাকা। এটা হচ্ছে 2016 সালের জানুয়ারির 1 তারিখে আমাদের 9,30,000 কমন স্টক ছিল। এখন আমাদের এইখানে যা বললো, 1 এপ্রিল 1 2016, 4,40,000, 4,40,000 শেয়ার অফ কমন স্টক ওয়ার সোল্ড, টাকা হচ্ছে 10। 2016 সালে চাই আমরা 2016 সালের এপ্রিলের 1 তারিখে আমরা 4,40,000 কমন স্টক বিক্রি করে দিলাম। তাহলে আমরা 1 তারিখে নিছিলাম হচ্ছে 9,30,000। 9,30,000 নেওয়ার পরে এইখানে এসে 2016 সালের এপ্রিলে এসে আমরা 4,30,000 বিক্রি করে দিলাম। তাহলে এই যে 9,30,000 থেকে এটা বাদ দিবেন, 9,30,000 থেকে। তাহলে আমাদের এই 9,30,000 কতদিন থাকলো ব্যবসা, 9,30,000 আমার ব্যবসা থাকলো হচ্ছে কতদিন, জানুয়ারি, তারপরে আমাদের ফেব্রুয়ারি, তারপরে তিন হচ্ছে মাস মার্চ। এই 3 মাস তিন কিন্তু মাস আমাদের ফুল থাকলো। এই 3 মাস আমার 9,30,000 ফুল থাকলো। থাকার পরে আমি এই 3 থেকে কিছু বিক্রি করে দিলাম। এবার বিক্রি করলাম বলতে ইস্যু করলাম, ইস্যু করলে আমাদের কি হবে, ইস্যু করলে আমাদের শেয়ারটা আরো বাড়বে। ইস্যু মানে বিক্রয়, বিক্রয় করলে আমাদের শেয়ারের সংখ্যাটা বাড়ে। আর যদি আমরা ক্রয় করি, ক্রয় করলে শেয়ারের সংখ্যাটা হ্রাস পাবে। তারপরে আমাদের এখানে বলছে অক্টোবর 1 তারিখে কত বলছে, 1,15,000 শেয়ার কমন স্টক পারচেস। এই যে পারচেস করলে আমাদের শেয়ারটা কি হয়ে যাবে, কমে যাবে। বিক্রয় করলে শেয়ারটা বাড়বে, ক্রয় করলে শেয়ারটা কমবে। তাহলে আমাদের এই যে 9,30,000 শেয়ার, এই 9,30,000 শেয়ার, 9,30,000 শেয়ার আমরা নতুন শেয়ার ইস্যু করার আগ পর্যন্ত কতদিন ছিল। তাহলে আমরা এইভাবে তিন একটা ঘর মাস দিচ্ছি, দেখেন স্টেটমেন্ট শোয়িং ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং, ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স দিয়ে যেখানে দিবেন ডেট আউটস্ট্যান্ডিং, শেয়ার আউটস্ট্যান্ডিং, ফ্যাকশন, ওয়েটেড শেয়ার। তাহলে এখানে আমি লিখছি জানুয়ারি 1 জানুয়ারি টু মার্চ 31।
তাহলে জানুয়ারি টু মার্চ 31, আমাদের এই যে এপ্রিলের 1 তারিখে বিক্রি করছি, এপ্রিলের 1 তারিখে বিক্রি করছি মানে কি জানুয়ারির 1 তারিখে আমাদের এই 9 লক্ষ শেয়ার ছিল, জানুয়ারির 1 তারিখে থাকবে, ফেব্রুয়ারির 1 তারিখেও থাকবে, মার্চ মাসের 1 তারিখে, মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত আমার এই 9 লক্ষ শেয়ার থাকবে। তাই আমি এখানে লিখছি এই যে জানুয়ারির 1 থেকে মার্চের 31 তারিখ, জানুয়ারির 1 থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত 9 লক্ষ শেয়ার। এই 9 লক্ষ শেয়ার আমার কতদিন থাকলো, ব্যবসা থাকলো হচ্ছে 3 মাস। তাহলে আমরা উপরে দিলাম হচ্ছে 3, নিচে দিলাম হচ্ছে 12, মানে টোটাল হচ্ছে এটা হচ্ছে 12 দিয়ে ভাগ করলে 1 মাসে বের হবে, 3 দিয়ে গুণন দিলে আমাদের 3 মাসে বের হবে। তাহলে আমাদের 3 মাসের শেয়ার বের হলো এটা। তারপরে যা এপ্রিলের 1 তারিখে যখন যাব, তাহলে আমাদের এইখানে কি মার্চের 31 তারিখ পর্যন্ত আমাদের 9,30,000 শেয়ারই থাকবে, মার্চের 31 তারিখ পর্যন্ত। যখনই আমরা এপ্রিলের 1 তারিখে যাব, তাহলে এই যে 9,30,000 আমার প্রথমেই ছিল, 9,30,000 আগে ছিল, আরো আমরা 4 লক্ষ, এপ্রিলের 1 তারিখে 4,40,000 শেয়ার ইস্যু করলাম, বিক্রি করলাম। বিক্রি করা মানে এই শেয়ারটা আমাদের কি হয়ে গেল, 9,30,000 আর 4,40,000। তাহলে এইখানে আমাদের শেয়ারটা কোন পর্যন্ত যাবে, অক্টোবরের 1 তারিখে যায় আমরা এই শেয়ারটা আবার কিছু কি করছি, পারচেস করছি। তাহলে অক্টোবরের আগ পর্যন্ত আমাদের কি হবে দেখেন, আমাদের হবে হলো এই যে এপ্রিল, তারপরে এপ্রিলে 1 তারিখ থেকে শুরু হবে এপ্রিল, মে, জুন, জুলাই, তারপরে আগস্ট, তারপরে সেপ্টেম্বর, তারপরে অক্টোবর। এই অক্টোবর এসে চেঞ্জ হবে। অক্টোবরের আগ পর্যন্ত আমার এইখান থেকে শুরু হলো, এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হলো। কয় মাস? আগে 9 লক্ষ, আগে 9,30,000 ছিল, আরো আমি 4,40,000 কিনলাম। তাহলে এপ্রিলের 1 তারিখ থেকে আমার শেয়ার হয়ে যাবে কত, এই যে এপ্রিলের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। তাহলে আমার আগে ছিল 9,30,000, নতুন করে আমরা 4,40,000 ক্রয় করলাম, তাহলে 13,70,000। এই 13,70,000 আমাদের কতদিন ইউজ হলো, তাহলে আমরা এটা থেকে গুনবো এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। তার মানে কয় মাস থাকলো এটা, এটা হচ্ছে আমাদের 6 মাস থাকলো। এই জন্য এখানে আমরা দিলাম হচ্ছে 6/12 দিয়ে আমাদের এই ক্যালকুলেশনটা আসবে। তারপরে অক্টোবরের 1 তারিখে যায়, তাহলে অক্টোবরের 1 তারিখে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত আমার শেয়ার ছিল কত, সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত আমাদের শেয়ার ছিল টোটালি কত, 13,70,000। কিন্তু দুইটা যোগ করে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত আমাদের শেয়ার হলো 13,70,000। 13,70,000 হচ্ছে এই দুইটা যোগ করে 13,70,000 হলো। এখন অক্টোবরের 1 তারিখে যায়, এখান থেকে আমরা কি করলাম, অক্টোবরের 1 তারিখে যায়, এখান থেকে আমরা কি করে দিলাম, 1,10,000 শেয়ার, কি করে 1,15,000 শেয়ার ক্রয় করলাম, পুনরায় কিনে নিলাম। তাহলে এই 1,15,000 শেয়ারটা আমাদের বাদ যাবে। বাদ দেওয়ার পরে যে শেয়ারটা হইলো, এই যে এই শেয়ারটা থাকলো, এখন এই শেয়ারটা আমার কি কত তারিখ থেকে থাকলো, অক্টোবরে থাকবে, নভেম্বরে থাকবে, ডিসেম্বরে থাকবে। তাহলে কয় মাস থাকবে এটা, 3 মাস। 3 মাস। এদের এখানে লিখলাম 3/12, লিখে আমরা এই যে ওয়েটেড শেয়ার গুলা সব যোগ করে নিলাম। সব যোগ করে নিয়ে আমাদের কি করলাম, সব কিছু যোগ করে নেওয়ার পরে যেটা আমাদের হইলো, এটা ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ আনঅ্যাডজাস্টেড স্টক স্টক ডিভিডেন্ড, এটা লিখবে। লেখার পরে ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার, কি বলছে, অ্যাডজাস্টেড, এটা হচ্ছে আনঅ্যাডজাস্টেড, আর এটা হচ্ছে অ্যাডজাস্টেড স্টক ডিভিডেন্ড। অ্যাডজাস্টেড স্টক ডিভিডেন্ড বলতে আমাদের স্টক ডিভিডেন্ড কত পার্সেন্ট এরিয়ার ছিল, এই যে এখানে বলছিল আমাদের 5% স্টক ডিভিডেন্ড, 5% স্টক ডিভিডেন্ড এরিয়ার ছিল, মানে 5% স্টক ডিভিডেন্ড দিবে। স্টক ডিভিডেন্ড মানে হচ্ছে শেয়ারের মাধ্যমে লভ্যাংশ। তাহলে এই যে এই শেয়ারটা যে আমাদের আছে, এই শেয়ারটা হচ্ছে আমাদের 100%-এ দেওয়া আছে। আমাদের মার্কেটে এখন বর্তমানে আমার মার্কেটে শেয়ার আছে হচ্ছে কত, 100%-এ এই যে এটা শেয়ার দেওয়া আছে 12,31,250। এখন আমি যদি 5% স্টক ডিভিডেন্ড পাই, 5% স্টক ডিভিডেন্ড পালে আমাদের শেয়ারের সংখ্যাটা 5% বাড়বে। তাহলে আমি কি করছি, আমাদের 100% ছিল, আরো 5% বাড়াইলাম, 5% বাইরে, তাহলে আমি যে এখানে ধরছি 105%। আর কেউ, স্যার আমি পাইছি না তো ওয়েট 8 করছি। ওয়েট 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 আমি বুঝাচ্ছি তো।
তারপরে যদি আমরা কি করি, এরপর আমরা যদি 5%, আমরা যদি কি করি 5% ধরি, এটার উপরে যদি 5% ধরি আমরা, এটার উপরে 5% যদি কাটেন আপনি, 5%কে এটা যদি এটার সাথে যোগ করে দেন তাও হবে। যে 5% ধরেন ধইরা এটার সাথে 5% যেটা বের হবে ওটা যোগ করে এটা হবে। দেখেন আমরা এখানে একবারে 105% নিছি, তাহলে আপনি সরাসরি 5% ধরে যোগ করে নিতে পারেন, 105%ও নিতে পারেন। তাহলে এই ক্যালকুলেশনের পর আমাদের যেটা করছে বলছে ক্যালকুলেট ইপিএস ফর 2016, তাহলে ইপিএস টা বের করতে বলছে। তাহলে ইপিএস এর জন্য আমাদের এখানে আরেকটা মান দেওয়া ছিল, আমাদের এখানে মান দেওয়া ছিল নিট ইনকাম। নিট ইনকাম মানে হচ্ছে, এই নিট ইনকাম অর্থ হচ্ছে আমাদের কি, ইএটি। নিট ইনকাম অর্থ হচ্ছে আমাদের ইএটি। তাহলে ইএটির ভ্যালু দেওয়া আছে আমাদের, ইএটি দেওয়া আছে, ইএটি থেকে আমরা নেট ইনকাম কিভাবে ইপিএস বের করবো, এই যে নেট ইনকাম দেওয়া আছে। নেট ইনকামের পরে আমরা কি করব, প্রিফার স্টক ডিভিডেন্ড। তাহলে প্রিফার স্টক ডিভিডেন্ড ধরবো আমরা। তাহলে প্রিফার স্টক ডিভিডেন্ড কিভাবে ধরতে হবে, প্রিফার স্টক হচ্ছে আমাদের এই যে প্রথমে বলে দিছিল, দেখেন প্রথমে আমাদের বলছিল 3000 শেয়ার, অফ টাকা হচ্ছে 50, 3000 শেয়ার, প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 50। এই তিন তিন 3 লাখ, সরি 3 লাখ শেয়ার, প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 50 টাকা। এই 3 লাখকে 50 টাকা দিয়ে গুণন দিলে আমাদের প্রিফার স্টক ক্যাপিটাল হবে। তার উপরে আমরা এই 8% নিব। তাহলে 3 লাখ শেয়ারকে 50 দিয়ে গুণন দিলে টাকায় কনভার্ট হবে, তারপরে আমরা 8% ডিভিডেন্ড নিব। তাহলে এই যে 3 লাখ গুণন 50, তাহলে টাকা হইলো, তারপরে 8% ডিভিডেন্ড নিলে আমাদের ডিভিডেন্ড হইলো। তাহলে নেট ইনকাম থেকে এটা বাদ দিলেই ইএসসিএস বের হলো। তারপরে আমাদের কি করতে হবে, ইপিএস। ইপিএস ইকাল টু উপরে হচ্ছে ইএসসিএস বাই নাম্বার অফ শেয়ার। তাহলে ইএসসিএস আমরা বের করলাম এখানে, এটা আমরা বসাইলাম ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার হচ্ছে এই যে উপরে যে আমরা ওয়ার্কিং করে নিয়েছি, এটা হচ্ছে আমাদের নাম্বার অফ শেয়ার, দিয়ে ক্যালকুলেশন করে যেটা হবে এটাই হচ্ছে আমাদের আর্নিং পার শেয়ার মানে ইপিএস। এটা হচ্ছে আমাদের। প্রবলেম হচ্ছে আমাদের প্রথম যে 3 মাস নিল, এই 3 মাসটা বোঝে নাই। দেখেন এইখানে 2016 সালের কত তারিখ ছিল, জানুয়ারির কত তারিখ ছিল, এক তারিখ। জানুয়ারির এক স্যার তারিখ একটা ছিল। জানুয়ারির 1 তারিখে আমাদের এই যে শেয়ার ছিল এই যে এইটা 9,30,000। জানুয়ারি 1 তারিখের পরে এই যে এখানে 16 সালে আবার কয় তারিখে বলছে, 16 তারিখে কত তারিখ, কত এপ্রিলের বলছে এখানে, এপ্রিলের এপ্রিলের এক রিল্যাক্স। তারিখে শেয়ারটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে শেয়ারটা আমাদের কত কত থাকবে, এই যে জানুয়ারি থাকবে, জানুয়ারি ঠিক থাকলো এটা থাকবে, তারপরে কি থাকবে, ফেব্রুয়ারিটা ঠিক থাকবে, মার্চটা ঠিক থাকবে। এই যে জানুয়ারিতে এটা থাকবে, ফেব্রুয়ারিতে থাকবে, মার্চে এটা থাকবে। এপ্রিলে যা আমার শেয়ার কি হয়ে যাবে, এপ্রিলে যা আমার শেয়ার পরিবর্তন হয়ে যাবে, এই 9,30,000 শেয়ার আরো আমরা কিছু বিক্রয় করলাম, বিক্রি করলে আমাদের এই শেয়ারের সংখ্যাটা বাড়বে, তো এপ্রিলে যায় আমাদের শেয়ারের সংখ্যাটা বাড়বে। তাহলে আমাদের কি 9 লাখ, এই যে যে পর্যন্ত লেনদেন না করছি আমরা এ পর্যন্ত কয় মাস হলো, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, কয় মাস হলো বলো। 3 মাস। তাহলে 3 মাস, এই জন্য আমি এখানে লিখছি জানুয়ারি টু মার্চ। তাহলে এই যে 3 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই জন্য 3/12। বুঝতে পারছো নাকি আর এখানে জানুয়ারি জি ওয়ান স্যার। থেকে এপ্রিল ওয়ান দিলে কি হবে না? হুম, কি আছে, জানুয়ারি 1 টু এপ্রিল 1। জানুয়ারি 1 টু এপ্রিল 1 একই কথাই। আপনি মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত এটা ছিল, এক এক মার্চ মাসের 31 তারিখ যে কথাই, এপ্রিল 1 তারিখ একই কথাই। এপ্রিলের 1 তারিখে দিলে আবার এখানে প্রবলেম তৈরি হইতে পারে আপনার, এই জন্য আমি এখানে মার্চের 31 তারিখ দিছি। আপনি তো বইয়ের ভাষা বলতেছেন যে বইয়ের পুঁথিগত বিদ্যাই নেই, এপ্রিল 1 না দিছে। স্যার, ঠিকই আছে স্যার। ঠিক আছে, এইখানে জি আবার স্যার। কনফিউশন বাস। আর কারো কোনো প্রবলেম থাকলে বলেন। স্যার শেয়ার বিক্রি করলে বিয়োগ হওয়ার কথা, কিন্তু যোগ হলো কেন? হ্যাঁ, শেয়ার বিক্রি করলে বিয়োগ হওয়ার কথা। ভাই আপনি ধরেন কি দেওয়া আছে, আইফোন, আইফোন চেনেন। জি স্যার চিনি। জি স্যার, আচ্ছা, খাওয়াবেন। আইফোন চিনলাম না, আমার হাতে যেটা আছে ওইটাই বলি আমি। রেডমি বা শাওমি তো আমরা চিনি নাকি, জি রেডমি স্যার। বা শাওমি, রেডমি বা শাওমি। ধরেন আজকে আমাদের এই ফোনটা বিক্রির জন্য মার্কেটে 1 লক্ষ ফোন ছাড়ছে, 1 লক্ষ ফোন মার্কেটে ছাড়ছে, 1 লক্ষ ফোন ছাড়ছে। এখন কি করতেছে তারা, পরবর্তীতে কি আরো ধরেন 50,000 শেয়ার মার্কেটে বিক্রয়ের জন্য ছাড়ছে। তাহলে কি রেডমি ফোন আগে 1 লাখ ছাড়ছে,
পরে আবার 50,000 বিক্রির জন্য ছাড়লো, আবার 10,000 বিক্রির জন্য ছাড়লো। ধীরে ধীরে তাহলে কি রেডমি ফোনের সংখ্যা কি বাজারে বেড়তেছে না কমতেছে? বলেন, বলেন ভাই, কি স্যার কথা বলেন, বাজারে বাড়তেছে কি রেডমি ফোনের সংখ্যা বাড়তেছে কি বাড়তেছে না কমতেছে? তারা কিন্তু বিক্রয়ের জন্য মার্কেটে ছাড়ছে, স্যার বিক্রয়ের জন্য বাড়তেছে। মার্কেটে ছাড়ছে। এই শেয়ারটা এইটা তার যত শেয়ারই যতটা ফোন বাজারে বিক্রি করার জন্য ছাড়তেছে, তত আমাদের কি হতেছে, বাড়তেছে। সে আর যদি ধরেন এই যে আমি যে 1 লাখ ফোন 1 লাখ ফোন মার্কেটে সেললাম, 1 লাখ ফোন আমরা সারা বাংলাদেশের ডিস্ট্রিবিউটরদের কাছে পয়সা দিলাম যে আমাদের 1 লাখ ফোন আপনারা বিক্রি করবেন। এখন ধরেন রেডমির একটা ফোন আছে, রেডমি নোট, ধরেন 10, রেডমি নোট 10, 10,000 ফোন ছাড়ছে নোট 10। এই 10,000 ফোনে ডিস্টার্ব দিতেছে। এখন 10,000 ফোনে ডিস্টার্ব দিলে কি করবে, যে বিভিন্ন কাস্টমার এই বলবে না কিন্তু রেডমি নোট 10 ভালো না, সবাই বলবে কি রেডমি ফোনই ভালো না। এই জন্য কি করবে কোম্পানি, রেডমি কোম্পানি, এই যে যে ফোন গুলা ডিস্টার্ব দিচ্ছে, কোম্পানি কি করবে, এই ফোন দ্রুত মার্কেট থেকে তুলে নিবে। তুলে নেওয়ার জন্য এই ফোনটা আবার যার কাছে বিক্রয়ের জন্য ছাড়ছিলাম, ওর থেকে আবার পুনরায় ক্রয় করে নিতে হবে। তাহলে তুলে নিলে পরে আমাদের শেয়ারটা তখন কি করতে হবে, পারচেস করে নিতে হবে। আমরা তো ডিলারদের কাছে বিক্রয়ের জন্য ইস্যু করছি, ইস্যু করে আবার নতুন করে তুলে নিলাম, তাহলে আমার শেয়ার মার্কেটের শেয়ার থাকবে কত, 90,000। আবার ধরেন এই 10,000 শেয়ার আমরা কি করলাম, 10,000 ফোন তুলে নিলাম, ভালোভাবে রিপেয়ারিং টিপেয়ারিং করে এই ফোন টেস্ট টেস্ট করে আমরা বাজারে আবার এখান থেকে 5,000 সেললাম, তাহলে আবার যোগ হবে। যে এই জন্য শেয়ারের ক্ষেত্রে আমাদের সব সময়, আপনি বলতেছেন সব সময় স্যার ক্রয় করলে হলো বাড়ে আর বিক্রয় করলে হচ্ছে কমে, কিন্তু আমাদের শেয়ারের ক্ষেত্রে মনে রাখবেন, শেয়ার যত বিক্রয় করবেন তত বাড়বে, শেয়ার যত ক্রয় করে নেবেন তত কমে যাবে। এটা নিয়ে আমাদের থার্ড ইয়ারে অ্যাডভান্স অ্যাকাউন্টিং একটা চ্যাপ্টার ছিল, স্টক হোল্ডার ইকুইটি। স্টক হোল্ডার ইকুইটিতে আমাদের এটা ছিল। এবার কি আপনি বুঝছেন না বোঝেন নাই? না বুঝলে আবার বলি, বলেন। স্যার বুঝতে পারছি। স্যার অ্যাকাউন্টিং থিওরি চ্যাপ্টার 9, কন্টিনজেন্সি অ্যান্ড ডিসক্লোজার। তাহলে কন্টিনজেন্সি অ্যান্ড ডিসক্লোজার থেকে আমরা প্রবলেম সলভ করবো এখন। তাহলে আমাদের 1 নাম্বার ম্যাথটা পরীক্ষায় আসতে পারে, 1 নাম্বার ম্যাথটা সবাই ভালোভাবে দেখে রেখেন। 1 নাম্বার ম্যাথটা আগে আমরা যদিও করাইছি, তারপরে আবার একটু আপনাদের বলে দিয়ে যাচ্ছি। দেখেন, 1 জানুয়ারি 1, 2021, লেজার ব্যালেন্স অফ সাদি কোম্পানি কন্টেইন দ্য ফলোইং কারেন্ট লায়াবিলিটিস অ্যাকাউন্ট। এখানে আমাদের কারেন্ট লায়াবিলিটিস অ্যাকাউন্ট বলতে কিছু অ্যাকাউন্ট দেওয়া আছে আমাদের। তাহলে কি বলছে, প্রবলেম 1, এই প্রবলেম 1টা আমরা সবাই 5 স্টার দিয়ে রাখি। প্রবলেম 1, আপনাদের যাদের যাদের কাছে শীটটা আছে, প্রবলেম 1টা আপনারা 5 স্টার দিয়ে রাখেন, কন্টিনজেন্সি অফ দ্য প্রবলেম 1। তাহলে 5 স্টার দিয়ে রাখবো। 1 জানুয়ারি 1, 2021, দ্য লেজার ব্যালেন্স অফ সাদি কোম্পানি কন্টেইন দ্য ফলোইং কারেন্ট লায়াবিলিটিস অ্যাকাউন্ট। কিছু কারেন্ট লায়াবিলিটিস অ্যাকাউন্ট দেওয়া আছে আমাদের। যেমন এখানে একটা কারেন্ট লায়াবিলিটিস দেওয়া আছে হচ্ছে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল, আর একটা কারেন্ট লায়াবিলিটিস এখানে বলছে সেল ট্যাক্স পেয়েবল, আর এখানে আরেকটা দেওয়া আছে আমাদের আনআর্নড রেভিনিউ। তাহলে আমাদের 3টা কারেন্ট লায়াবিলিটিস এখানে উপরে দেওয়া আছে। আমরা তাহলে 3টা কারেন্ট লায়াবিলিটিস থেকে আমরা কি করব, ডিউরিং দ্য ফলোইং ট্রানজেকশন অকার। তাহলে এটা হচ্ছে আমাদের কি 3টা কারেন্ট লায়াবিলিটিস এর আমাদের ব্যালেন্স দেওয়া আছে। এই ব্যালেন্সের কাজগুলো হবে হচ্ছে আমাদের লেজার করতে বললে অথবা ব্যালেন্স শিট চাইলে এইগুলোর কাজ হবে। তাছাড়া শুধু জার্নাল যদি চাই তাহলে কাজ হবে না। তাহলে আমাদের প্রথমে দেখেন চাইছে জার্নাল। তাহলে আমাদের জার্নাল করার জন্য এই যে এখানে যে এন্ট্রি গুলো দেওয়া আছে, এই এন্ট্রি গুলো থেকে আমাদের জার্নাল করতে হবে। তারপর চাইছে অ্যাডজাস্টিং জার্নাল। অ্যাডজাস্টিং জার্নাল এই চ্যাপ্টারে আমাদের সাধারণত 2টা অ্যাডজাস্টিং জার্নাল হয়। একটা হচ্ছে ইন্টারেস্ট থেকে অ্যাডজাস্টিং জার্নাল হয়, আর একটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট থেকে একটা, আর একটা হচ্ছে ওয়ারেন্টি থেকে আমাদের অ্যাডজাস্টিং জার্নালটা হয়। তাহলে 2টা অ্যাডজাস্টিং হয়। ওয়ারেন্টির সাথে যদি পার্সেন্ট থাকে তাহলে ওয়ারেন্টিটা অ্যাডজাস্টিং আসবে, না হলে আসবে না। তাহলে আমরা প্রথম তারিখ থেকে জার্নাল গুলা দেখি। দেখেন আমাদের বলছে কি, সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 19,800, এ হুইচ ইনক্লুডিং 10% সেলস ট্যাক্স। এই যে ট্যাক্সের অঙ্ক করার জন্য আমাদের 3টা এন্ট্রির কথা অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। দেখেন এই যে এই কথাগুলো আপনারা অবশ্যই মেমোরির ভিতরে ভালোভাবে গেঁথে নেবেন। একটা হচ্ছে উইথ, একটা হচ্ছে ইনক্লুসিভ,
একটা হচ্ছে ইনক্লুডিং, ইনক্লুড, এই চারটা শব্দ একটু সবাই পড়েন। উইথ, ইনক্লুসিভ, ইনক্লুডিং, ইনক্লুসিভ, ইনক্লুড, এই চারটা শব্দ যদি থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে এই প্রোডাক্টের ভিতরে ভ্যাটটা সরাসরি যুক্ত করা আছে। এই চারটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড যদি আমাদের থাকে, ধরেন একটা প্রোডাক্টের দাম হচ্ছে 10,000 টাকা, তাহলে এই 10,000 টাকার ভিতরেই আমাদের কি আছে, এই চারটা ওয়ার্ডের যদি কোনোটা থাকে আমরা ধরে নিব এই টাকার ভিতরে প্রোডাক্টের দামও আছে, ভ্যাটও আছে। তাহলে ক্রয় মূল্য, এখানে মূল্য প্লাস ভ্যাট দুইটা একসাথে আছে, যে মূল্য প্লাস ভ্যাট। তাহলে এই চারটা ওয়ার্ড আমাদের অবশ্যই ভালোভাবে মেমোরাইজ করতে হবে। আর এই চারটা ওয়ার্ড যদি না থাকে তাহলে আমরা ধরবো এখানে ভ্যাট নাই, শুধু মূল্য দেওয়া আছে। তাহলে এই চারটা ওয়ার্ড একটু অবশ্যই স্মরণ রাখতে হবে। তাহলে 1 নাম্বার এন্ট্রিতে আমাদের কি বলছে, 1 নাম্বার এন্ট্রিতে আমাদের বলছে সোল মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 19,800, হুইচ ইনক্লুড 10% সেল ট্যাক্স। এবার আপনারা বলেন তো, ইনক্লুড লেখা আছে, তাহলে এটার ভিতরে ট্যাক্স যুক্ত আছে না নাই? যুক্ত আছে আছে। স্যার। ট্যাক্স যুক্ত আছে। তাহলে 19,000 কত টাকা, 800 টাকা। এই 19,800 টাকার ভিতরে ট্যাক্স যখন যুক্ত থাকবে তখন সরাসরি পার্সেন্ট ধরা যাবে না। ট্যাক্স যখন যুক্ত থাকবে তখন কিভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে, এই যে যে পার্সেন্টটা দেওয়া থাকবে এই পার্সেন্টটা উপরে লিখলেন, আর এই পার্সেন্টটা 100-র সাথে যোগ করবেন। 100 110। প্লাস হচ্ছে 10, আমাদের যদি 4% থাকে তাহলে 100 + 4, যদি 8% থাকে তাহলে 100 + 8। তাহলে আমরা ধরবো এইভাবে যে আমাদের যেহেতু 10%, তাহলে উপরে লিখবো 10, নিচে হচ্ছে আমরা লিখবো 110। তাহলে আমাদের এই যে এটা কাটলে ভ্যাট বের হবে, দেখেন তো কত টাকা ভ্যাট বের হয়। এটা কাটলে আমাদের ভ্যাট বের হবে, কত টাকা ভ্যাট হলো দেখেন, একজন ক্যালকুলেশন করেন কত টাকা ভ্যাট হলো। এটা হচ্ছে 1,800। ভ্যাট বের হলো, ভ্যাট, ভ্যাট বের হলো 1,800 টাকা। তাহলে আমাদের প্রোডাক্টের মূল্য কত, প্রোডাক্টের দাম হচ্ছে কত, প্রোডাক্টের দাম হচ্ছে এই যে 19,800 টাকার মধ্যে 1,800 টাকা ছিল, ভ্যাট ছিল। তাহলে ভ্যাটটা যদি বাদ দিই তাহলে প্রোডাক্টের দাম 18। কত, প্রোডাক্টের দাম হচ্ছে 18,000 টাকা। আর এই দুইটা মিলে আমাদের থেকে কি আমরা কি করছি, এটা বিক্রয় করছি। তাহলে সেলস করলে পরে কি হবে বলেন, সেলস করলে আমাদের ধরেন এটা আমাদের বিজনেস, এই বিজনেসে আমাদের কি এখানে কোনো টাকা পয়সা নাই, এখন আমি প্রোডাক্ট সেল দিলাম, তাহলে প্রোডাক্ট সেল দিলে আমাদের ব্যবসাত কি নগদ টাকা আসবে না চলে যাবে? আসবে আমার কাছে নগদ টাকা আসবে, কত টাকা আসবে, একদম আমি হচ্ছে ভ্যাটের মাধ্যমে 19,800। 19,800 টাকা ধরেই আমার কাছে আসবে। আমি ভ্যাটটা আপাতত আদায় করতেছি, পরবর্তীতে সরকারে এটা পেইড করব। তাহলে ক্যাশ নামক সম্পত্তি একটা বাড়বে 19,800। তাহলে ক্যাশ নামক সম্পত্তি বাড়বে, এজন্য আমরা জার্নাল করব হচ্ছে কি ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট 19,000 কত 800। আর একটা হচ্ছে সেলস করতেছে আমি, এই সেলস দ্বারা আমার কি হবে, এই সেলস দ্বারা হচ্ছে আমার আয় বৃদ্ধি হবে। সেল দ্বারা হচ্ছে আমাদের কি বৃদ্ধি হবে, সেল দ্বারা হচ্ছে আয় বৃদ্ধি হবে। আয় বৃদ্ধি পাওয়ার কারণে এটা হচ্ছে কি সেলসটা হলো ক্রেডিট। তাহলে আমার সেলস এর টাকা কত, সেলস এর যে টাকা এটা সেলস এ দিয়ে দিতে হবে, কত টাকা, 18,000। 18,000। আর একটা আছে আমাদের ভ্যাট, ভ্যাটে, ভ্যাটের টাকার প্রাপ্ত, এই ভ্যাটের টাকাটা পাবে কে, এই ভ্যাটের টাকাটা পাবে হচ্ছে Sales tax সরকার, payable। এই ভ্যাটের টাকাটা পাবে হচ্ছে কে, সরকার। তাহলে আমি যে আদায় করলাম, যে পর্যন্ত সরকারে এই টাকাটা পরিশোধ না করব, এ পর্যন্ত এই ভ্যাট দ্বারা আমি সরকারের কাছে কি থাকবো বলেন তো, ভ্যাট দ্বারা সরকারের কাছে কি থাকবে, তাই আমাদের প্রতিষ্ঠান কি থাকবে, এই টাকা তো আমার না, আমার কাছে জাস্ট আমি রাখলাম, যে পর্যন্ত ইনকাম ট্যাক্সে এটা না দিব এ পর্যন্ত আমার কাছে এটা দায় থাকবে। দায় বৃদ্ধি, দায় বৃদ্ধির জন্য এটা কি করব, আমরা ক্রেডিট করব। তাহলে আমাদের তিনটা ঘটনা ঘটলো, একটা হচ্ছে ক্যাশ নামক সম্পত্তি বৃদ্ধি হলো, তাহলে ক্যাশ ডেবিট করব আমরা 19,800। সেল দ্বারা আমাদের ব্যয়, সেল দ্বারা আমাদের আয় বৃদ্ধি হলো, তাহলে সেলস ক্রেডিট করব 18,000 টাকা। আর হচ্ছে ভ্যাট পেয়েবল, ভ্যাট পেয়েবল দ্বারা আমাদের একটা দায় সৃষ্টি হয়েছে, এই জন্য ভ্যাট পেয়েবল ক্রেডিট করব। ভ্যাট পেয়েবল বা কি লিখবো, এটা হচ্ছে আমাদের এই যে উপরে Sales tax দেওয়া payable। থাকে, উপরে যদি হিন্স দেওয়া থাকে তাহলে আমরা এটা লিখবো। যদি আমাদের ভ্যাট পেয়েবল থাকে তাহলে আমরা ভ্যাট পেয়েবলের দায়টা লিখবো, আর যদি এখানে সেলস ট্যাক্স পেয়েবল থাকে তাহলে সেলস ট্যাক্স পেয়েবলে লিখবো।
যেহেতু আমাদের আছে সেলস ট্যাক্স পেয়েবল, তাহলে আমরা সেলস ট্যাক্স পেয়েবল লিখতে পারি। তাহলে আমাদের জার্নালটাই যেভাবে দেখেন, ক্যাশ ডেবিট, ক্যাশে আমি এই যে 19,800 বসাইলাম, ক্যাশ ডেবিট 19,800। সেলস ট্যাক্স পেয়েবল, তাহলে এর ভিতরে যেহেতু ভ্যাট যুক্ত আছিল, তাহলে ভ্যাটের টাকাটা এখান থেকে বের করব। 19,800, 10% ভ্যাট ছিল, গুণন 10 বাই 110, 1800। তাহলে 1800 বাদ দিয়ে বাকি টাকা হচ্ছে আমাদের সেলসে দিতে হবে। আমরা কি 1 নাম্বার এন্ট্রিটা সবাই বুঝতে পারছি না বুঝি নাই বলেন? জি স্যার। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তারপরে আমরা 12 নাম্বারে যাব। 12 নাম্বারে আমাদের কি বলছে? প্রোভাইডেড সার্ভিস ফর কাস্টমার হু হ্যাড পেইড ক্যাশ ইন অ্যাডভান্স। ক্যাশ ইন অ্যাডভান্স মানে একজন খরিদ্দারের নিকট থেকে আমরা কিছু টাকা অগ্রিম নিছিলাম, তাকে কি করলাম? প্রোভাইডেড সার্ভিস কাস্টমার, একজন খরিদ্দারের নিকট থেকে আমি সেবা টাকা প্রদান অগ্রিম করতে। নিছিলাম। তাকে কত টাকা অগ্রিম নিছিলাম? দেখেন এই যে আনআর্নড রেভিনিউ, আনআর্নড 22,000। রেভিনিউ 22,000 টাকা আমরা একজন কাস্টমার থেকে অগ্রিম নিছিলাম। তাহলে এটা হচ্ছে আনআর্নড রেভিনিউটা হচ্ছে আমাদের একটা কি দায়। এখন এই যে এই ব্যক্তির ধরেন এই ব্যক্তি থেকে আমরা মিস্টার এক্স এর থেকে আমরা এই টাকাটা নিয়েছিলাম, যে মিস্টার এক্স এর কাছ থেকে আমি এই দায় আছিলাম 15,000 টাকা, 22,000 টাকা। এখন মিস্টার এক্স এক্স যায় 12 তারিখে যায়, আমি 15,000, 22,000 টাকার দায় ছিল এর কাছে আমার। তাহলে 22। হ্যালো স্যার। হ্যাঁ, ওয়েট। ও দেখেন, এর কাছে আমাদের দায় ছিল কত টাকা? এর কাছে আমার দায় ছিল 22,000 টাকা। তাহলে 22,000 টাকার মধ্যে আমি কত টাকার সেবা দিতেছি? 22,000 টাকার মধ্যে আমি 15,000 টাকা সেবা দিচ্ছি। তাহলে 22,000 থেকে যদি 15,000 টাকা সেবা দিই, তাহলে 15,000 টাকা বিয়োগ করলে আমাদের কত থাকে আর? তাহলে 22,000 থেকে 15,000 বাদ দিলে আমাদের দায় কত থাকতেছে? এই কত থাকে বলেন? 22,000 থেকে 15,000 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের দায় কত থাকে? 7,000। 7,000। দায়টা কি হইলো তাহলে আমাদের? 7,000 দায়টা কি হইলো বলেন? দায়টা হ্রাস। কমে গেল। হ্রাস দায় পাইলো। হ্রাস পালে আমরা এটা কি করব? ডেবিট। তাহলে আমাদের কি হবে? দায় হ্রাস পাইলো, আর অপর পক্ষে ডেবিট। আনআর্নড রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অপর পক্ষে আমি সেবা দিলাম, সেবা দেওয়ার কারণে আমার কি হইলো? সার্ভিস, এখান থেকে সার্ভিস রেভিনিউ দ্বারা আয়টা বৃদ্ধি হইলো। একটা হচ্ছে আমাদের দায় হ্রাস পেলো, আর একটা হচ্ছে আয় বৃদ্ধি পাইলো। তাহলে আমাদের ঘটনা কি হলো? দায় হ্রাস পাওয়ার জন্য আমরা লিখলাম আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এটা আমরা লিখলাম। সার্ভিস। আয় হ্রাস পাওয়ার জন্য এটা ডেবিট, আয় বৃদ্ধি পাওয়ার জন্য এটা ক্রেডিট। বুঝতে পারছি কি আমরা? জি স্যার। আচ্ছা, জি তারপরে স্যার। তারপরে এটাও একই ঘটনা। দেখেন, পেইড ট্যাক্স, পেইড সেল ট্যাক্স কালেক্টেড ডিসেম্বর 31-15, এই যে সরকারের ট্যাক্স যে আমি আদায় করছিলাম, এখন তাকে টাকা পরিশোধ করব। তাহলে আমাদের কি সেল ট্যাক্স পেয়েবল নামক দায়টা হ্রাস পাবে। এই সেল ট্যাক্স পেয়েবল নামক দায়টা আমাদের 15,000 টাকা ছিল, এখন 15,000 টাকা আমি দিয়ে দিচ্ছি। তাহলে দায়টা আমার কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে না? দায়টা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে কিনা বলেন? দায়টা আমি পরিশোধ করতেছি, 15,000 টাকা দায় আমার হ্রাস হতেছে, আর অপর পক্ষে আমার থেকে কি টাকা যাবে? ক্যাশ নামক সম্পত্তি চলে যাবে। তাহলে কি হবে আমাদের? সেল ট্যাক্স, জি স্যার। সেল ট্যাক্স পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারপরে আমাদের পরের এন্ট্রিতে বলছে 21 তারিখ, এটা একটু ভালো করে খেয়াল করেন। ক্রেডিট। 21 তারিখে আমাদের বলছে বড় টাকা 25,000 ফর্ম 12% 90 ডেজ নোট, নোট পেয়েবলের বিনিময়ে আমরা ব্যাংক থেকে টাকা ধার করলাম। ধার করলে আমাদের কাছে কি আসবে? ক্যাশ আসবে না? ক্যাশ, ক্যাশ নামক সম্পত্তি আমাকে, আমি ব্যাংক থেকে লোন করলাম, তাহলে ব্যাংক থেকে লোন করলে কি আমার কাছে নগদ টাকা আসবে। অপর পক্ষে ব্যাংকের কাছে আমার একটা নোট পেয়েবল দ্বারা কি হবে? দায় বৃদ্ধি পাবে নোট পেয়েবল দ্বারা। তাহলে ক্যাশ ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট, ক্যাশ ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। তারপর আমাদের 25 তারিখে বলছে, দেখেন, সোল্ড 300 ইউনিট, নিউ প্রোডাক্ট ক্রেডিট টাকা 50 পার ইউনিট প্লাস 10% সেলস ট্যাক্স। এখানে কি ট্যাক্স যুক্ত আছে না নাই বলেন তো? এখানে কি নাই, tax ভিতরে নাই। যুক্ত নাই, কারণ আমাদের ওই 4টা শব্দ নাই। তাহলে আমাদের এটা কি বলছে? অন ক্রেডিট, বাকিতে বিক্রয় করলাম।
বাকিতে বিক্রয় করলে আমার কি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল নামক একটা সম্পত্তি এখন বাড়বে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, তারপরে সেল ট্যাক্স পেয়েবল ক্রেডিট, আর কি হবে, সেলস ক্রেডিট। এখন আমাদের কি এই টাকাটা তো এর ভিতরে যুক্ত নাই, তাহলে আমরা সেলস এর টাকাটা আগে লিখি। সেলসে হচ্ছে আমাদের 600 গুণন কত, সেলসে হচ্ছে আমাদের দেখেন এই যে সেলসে হচ্ছে আমাদের সেলসে সেল ট্যাক্স, এই যে এখানে 50। অ্যাকাউন্ট রিসিভেবল আমরা দুটো যোগ করে বসাবো। প্রথমে আমরা লিখবো হচ্ছে সেলসে, সেলসে হচ্ছে 600 গুণন 50, তাহলে এটা বসাইলাম। তারপর সেল ট্যাক্স পেয়েবল, সেল ট্যাক্স পেয়েবল হচ্ছে আমাদের 10% সরাসরি ধরবেন, যখন ভ্যাট যুক্ত না থাকবে তখন সরাসরি পার্সেন্ট ধরতে হবে। আর এই দুটো যোগ করে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল হবে। তাহলে এখন আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টটা কি বলছে, 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি কিসে কিসের থেকে হবে, একটা হচ্ছে আমাদের এই যে নোট পেয়েবল থেকে হবে, ইন্টারেস্টের একটা হবে, আর একটা হবে ওয়ারেন্টি। এই নোট পে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিটা দিতে হবে এ মাসের শেষ তারিখে। আমাদের জানুয়ারি মাসের শেষ তারিখ কত, 31 তারিখ না? জানুয়ারি মাসের শেষ তারিখ কত, 31 তারিখ। এখন আমার এখানে আমি ব্যাংক থেকে লোন করলাম 21 তারিখে, 31 তারিখ থেকে যদি 21 তারিখ বাদ দিই, তাহলে আমাদের এই মাসের মধ্যে কয় দিন পড়লো বলেন তো, এই মাসের মধ্যে কয় দিন 10 পড়লো, দিন। 10 দিন। তাহলে আমাদের সুদটা যদি কাটি আমি, তাহলে কত, 25,000। এই 25,000-এর উপরে কত পার্সেন্ট, 25,000-এর উপরে 12% ধরলি। 12%। এই 12% ধরলে আপনার বের হবে 365 দিনের সুদ। তাহলে 365 দিন দিয়ে ভাগ দিলে কয় দিনের সুদ পেবেন আপনি, একদিন। একদিনের। আমার দরকার কয়দিন, 10 দিন। এই যে গুণন 10। যদি আমি এটা 15 তারিখে লোন করলাম আনি, তাহলে কয়দিন হইল না, 31 থেকে 15 বাদ 15 দিন। দিতাম, 15 31 দিন। থেকে 15 বাদ দিতাম, তখন হয়তো 16 দিন। 31 থেকে 15 আমি যে তারিখেই লোন করব, মাসের শেষ তারিখ 31 না 30, এটা খেয়াল করব। জানুয়ারি মাস 31, 31 থেকে বাদ দিব হচ্ছে ধরেন 15, তাহলে আমার 16 দিন থাকে। তাহলে 16 দিন হলে এখানে আমি কি লিখতাম, গুণন 16/360। ঠিক আছে, আজকে যদি আমি 23 তারিখে লোন করতাম, 23, আর মাস যদি 30 তারিখে শেষ হইতো, তাহলে কি করতাম, 30 মাইনাস হচ্ছে 23, তাহলে আমার 7 দিন হইতো, 7/360। রাকিব বুঝতে পারছি কি, বলেন। জি স্যার, ক্লিয়ার আছি। আর ওইটা এখানে 15/365 360। 15/360, এই যে দেখেন 10 দিন আসলে, এই জন্য আমরা জার্নাল লিখলাম ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তাহলে আমরা পার্সেন্ট ধরলাম, ধরার পরে 10/360। এখানে যদি কেউ যদি বলে আমি 365 দিয়ে করব, তাও করতে পারেন, কারণ আমাদের এক বছর 365 দিনেও হয়। তাহলে লাস্টে একটু যাই করেন, লাস্টে একটু অ্যাজাম্পশন দিয়ে দিবেন। অ্যাজাম্পশন 1 ইয়ার 360 ডেজ, অঙ্ক শেষে একটু লিখে দিবেন অ্যাজাম্পশন 1 ইয়ার 360 দিন, অথবা অ্যাজাম্পশন 1 ইয়ার 365 দিন। ঠিক আছে। আর ওয়ারেন্টির সাথে আমাদের তারিখের কোনো কাজ হবে না, সরাসরি ওয়ারেন্টির জার্নালটা দিয়ে দিবেন, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি পেয়েবল ক্রেডিট। ওয়ারেন্টির সাথে আমাদের তারিখের কোনো কাজ নেই, ওয়ারেন্টি সরাসরি জার্নালটা দিয়ে দিবেন। আর তারপরে আমাদের ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের ভিতরে আমরা প্রথমে আমরা উপরের যে লায়াবিলিটিস গুলো আছে এগুলো আগে আনবো। প্রথমে আমার কি আছে বলেন তো, অ্যাকাউন্টস পেয়েবল আছে না, জি এই স্যার। এই অ্যাকাউন্টস পেয়েবল একটা দায়, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল কি আমাদের জার্নালের ভিতরে দেখবো, আবার উপরে থেকে নিয়ে আসার পর জাবেদার ভিতরে দেখবো, জাবেদার ভিতরেকার যত দায় আছে সবগুলাই ক্রেডিট হলে যোগ, আর ডেবিট হলে কি করব, বিয়োগ। তাহলে অ্যাকাউন্ট মাইনাস। অ্যাকাউন্ট পেয়েবল আমাদের জার্নালে কোনো কিছুই হয় নাই, তাহলে আমরা অ্যাকাউন্টস পেয়েবল সরাসরি বসে দিছি। এই যে দেখেন এখানে লিখে দিছি, ক্রেডিট হলে যোগ করতে হবে, ডেবিট হলে বাদ দিতে হবে, অ্যাকাউন্ট পেয়েবলটা সরাসরি লিখছি। তারপরে অ্যাকাউন্টস পেয়েবলের পরে সেল ট্যাক্স পেয়েবল, তাহলে সেল ট্যাক্স পেয়েবল এখানে 15,000 আছে। তারপরে জাবেদা খুঁজবেন, জাবেদার ভিতরে ক্রেডিট যেগুলো হয়েছে সেগুলো যোগ, এই যে একটা ক্রেডিট হয়েছে কত, 1800, যোগ করবেন। আবার এই যে ডেবিট হয়েছে 15,000, বাদ দিবেন। আবার কি হয়েছে, ওইগুলা ক্রেডিট গুলা যোগ, ডেবিট গুলা বাদ। তাহলে এই যে এখানে আবার আর একটা ক্রেডিট হয়েছে, এটাও যোগ করবেন। বুঝতে পারছেন কি, বলেন। সেল ট্যাক্স পেয়েবল ক্রেডিট গুলা জি কি স্যার। করবেন, যোগ করবেন, ডেবিট গুলা বাদ দিবেন। এই যে 15,000 এর সাথে 1800 যোগ করলাম, কারণ ক্রেডিট, আবার 15,000 ডেবিট হয়েছে বাদ দিলাম, 3,000 ডেবিট ক্রেডিট হয়েছে যোগ করলাম। স্যার আনআন সার্ভিস রেভিনিউ 22,000 ছিল, তার সাথে ডেবিট হয়েছিল 15,000 বাদ দিলাম। নোট পেবলের সাথে কোনো কিছু কাজ হয়নি, সরাসরি বসাইলাম।
ওয়ারেন্টি পেয়েবল, অ্যাডজাস্টিং জার্নাল থেকে ওয়ারেন্টি পেয়েবল এবং ইন্টারেস্ট পেয়েবলটা সরাসরি নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা সরাসরি ব্যালেন্স শিটটা যোগ করে দিব, আর কোনো কাজ নাই, শেষ কাজ। এখানে টোটাল লায়াবিলিটিস হবে, টোটাল কারেন্ট লায়াবিলিটি, শুধু কারেন্ট লায়াবিলিটিস পার্টটা আমাদের চাইছে।